আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আপনি কি নিচে কি করে শাওয়ার নিচ্ছেন সেটা আমায় দেখাতে এনেছেন? আচমকাই আমার হাতটা ধরে টান দিতেই আমি অপ্রস্তুত হয়ে গিয়ে পড়লাম পানি ভর্তি বাথটাবে আয়েশের উপর। পুরো শরীর, মুখ আর চুল ভিজে একাকার হয়ে গেল আমার। এখনো পানিতে হাবুডুবু খাচ্ছি আয়েশের বুকে। আমি বিরক্ত হয়ে বললাম, কি করলেন আপনি এটা? রাতের বেলা আমাকে ভিজিয়ে দিলেন। এরপর উনি আমাকে যা বললেন তাতে আমার সব বিরক্তি উধাও হয়ে গেল। হ্যাপি বার্থডে নিশা পাখি, ইউ আর 18 নাও। জীবনের সব খুশি, সব আনন্দ যেন তুমিই পাও। তোমার জীবনের সব কষ্ট দূর হয়ে যায়, সেসব কষ্টগুলো যেন আমি পাই, আর আমার খুশিগুলো যেন তুমি পাও। আমি স্থির হয়ে কিছুক্ষণ চেয়ে থাকলাম। কণ্ঠস্বর মিলিয়ে গেছে, কথা বলার মতো শক্তি পাচ্ছি না। বেশ কিছুক্ষণ ধরে শক্তি জুগিয়ে কিছু বলার চেষ্টা করতেই আয়াস নিজের পানি দিয়ে ভেজা হাত আমার ঠোঁটে রেখে মাথা নাড়িয়ে বললেন, না, বলবে না কিছু। তুমি হয়তো এটাই ভাবছো যে কেন আমার খুশি তুমি নেবে, তাই তো? কেন তোমার দুঃখ আমি নেব? এতটা ভালো কি করে আমি? তাহলে তুমি ভুল ভাবছো। আমি সেই খারাপই আছি, নিজের স্বার্থের কথাই ভাবছি। তোমাকে আমার খুশি নিতে বললাম কারণ তোমার খুশিতে আমি নিজের সুখ খুঁজে পাই। তোমার জন্য আমি মোটেও এই কথা বলিনি, বলেছি তো নিজের সুখের জন্য। হলাম না আমি স্বার্থপর? এতটা স্বার্থপর না হলেও পারতেন। স্বার্থপরতা যে এতটাও সুন্দরও হতে পারে সেটা আপনি দেখিয়ে দিলেন। আয়েশ আমার ঠোঁটের সাথে লেপ্টে থাকা ভেজা চুল সরিয়ে আলতো করে ঠোঁট ছুঁয়ে বললেন, এখানে ছুঁয়ে দেওয়ার অধিকারটা একমাত্র আমার ছিল না? তোমার চুল কি করে অধিকার পেল? আমি বিস্ফোরিত চোখে তাকিয়ে থেমে থেমে বললাম, চুল তো যেখানে সেখানে পড়তেই পারে। না, থাকবে না। আই এম জেলাস। এবার সত্যিই ওনার কথায় হাসবো না কাঁদবো বুঝে উঠতে পারছি না আমি। দোটানা রিয়াকশন নিয়ে ফ্যাল করে চেয়ে রইলাম। উনি আমার কানের কাছে ফিসফিস করে বললেন, আমি হয়তো ফার্স্ট পার্সন যে নিজের বউকে তো বার্থডে বয়সটা ওয়াশরুমে এমন রোমান্টিক স্টাইলে করছে। লজ্জায় কান গরম হয়ে এলো আমার। ওনার বুকে কয়েকটা কিল দিয়ে উঠে দৌড়ে বাইরে চলে এলাম। বড় বড় শ্বাস নিতে থাকলাম। এ ছিল আমার শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। গাড়ি ছুটছে, হয়তোবা প্রায় 1টা বাজে। ঢাকা শহরে সারা রাত গাড়ি চলাচল করলেও এ সময় রাস্তা অনেকটা ফাঁকা থাকে। আয়েশ গম্ভীর মুখভঙ্গি নিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছেন। প্রতিবারের মতো কোথায় যাচ্ছি জিজ্ঞেস করেও উত্তর পাওয়া গেল না, কিন্তু রাস্তার বোর্ড দেখে মনে হচ্ছে কক্সবাজারের দিকে যাচ্ছি। এবার কোনো চমক দিতে চলেছেন উনি। আমার মনে পড়ল তখন নীলাদ্র আর বাকি সকলের কথা। ওনার দিকে তাকিয়ে বললাম, নিউজ পেজে দেখলাম ওরা মানে রক্তিম বাহাদুরটা ধরা পড়েছে, কিন্তু ওদের ওই অবস্থা কেন? আপনি করেছেন? আমি করবো কেন? জনগণ করেছে। গণধোলাই হেলে যা হয়, মাথা চুল কেটে গিয়ে ঘোল ঢেলে দিয়ে পুরো গ্রাম ঘোরানো হয়েছে। অগুন্তি মায়ের তো আছেই। নির্বিকার সুরে বললেন উনি। আমি বিস্ময়ের চোখে তাকিয়ে রইলাম। উৎকণ্ঠা হয়ে জানতে চাইলাম, কি গণধোলাই খেয়েছে ওরা? কি করে? সিম্পল, ওরা আমার কাছে ছিল, ছেড়ে দিয়ে লোকজন দ্বারা ওই অঞ্চলের সকলকে জানিয়ে দিয়েছি। আর যেখানে ওরা ছিল সেই জায়গা থেকে ওরা একটা মেলা থেকে প্রায় 20-30 জন মেয়েকে তুলে নিয়ে গিয়েছিল, যারা অনেকে উদ্ধার হয়েছে, আবার অনেকে নির্যাতনে মারা গিয়েছে। সেই হিসেবে লোকজন ওদের উপর ক্ষেপে ছিল, সকলের পা ধরে ক্ষমা চেয়েছিল ওরা। পরবর্তীতে মারই জুটলো কপালে। আমি তো জাস্ট এনজয় করছিলাম। অবশেষে পুলিশ খবর পেয়ে এসে ধরে নিয়ে গেল। হা হয়ে গেলাম। বিস্ময় কাটাতে বেশ কিছুক্ষণ সময় লাগলো। তখনই আয়েশ গাড়ি থামিয়ে কোথাও একটা গেলেন আমায় থাকতে বলে। মিনিট 5 পর দুটো জুস নিয়ে এসে আমায় দিয়ে বললেন, নাও খাও। আমি খেতে না চাইলেও গলা ভেজাতে ঢকঢক করে খেয়েই ফেলি। আয়েশ গাড়ি স্টার্ট দিয়ে আবারও ড্রাইভ করা শুরু করলেন। মিনিট 2 পরই চোখে সবটা ঘোলা দেখতে শুরু করলাম। আয়েশ হেসে বললেন, আমায় এত বিশ্বাস করলে? মনে আছে আগের বছরের কথা? মনে হয়নি একবারও এই কাজ করতে পারি তা? আমি চোখ মেলে থাকার চেষ্টা করেও ঢলে পড়লাম আয়েশের কাঁধে। অস্পষ্ট কণ্ঠে বলার চেষ্টা করলাম, আপনি আপনি আমি অনেক খারাপ নিশা পাখি। ওই বছর আর এই বছরের পার্থক্য একটাই, ওই বছরে তোমায় ফিরিয়ে এনেছি নিজের বাড়ি থেকে, এই বছরে তোমায় নিজের বাড়ি থেকে আসবো, মুক্ত করে দেবো। 1 বছর শেষ। আমি কিছু বলতে পারছি না, শুধু শুনছি। উনি আবারও বললেন, ডিভোর্সের জন্য কোনো পেপার লাগবে না। ডিভোর্স স্পেশালিস্ট লয়ার আমার বললেন যে বিয়েটা যেহেতু আইনত হয়নি, সেহেতু তুমি আমার মৌখিক ডিভোর্স দিতেই পারো। আজকে তোমার জন্মদিন, এটা তোমার জীবনের সব থেকে বড় পাওয়া, মুক্তি। ঠিক কিনা?
সব কথা শুনতে পাওয়ার পরেই পুরো চোখ বন্ধ হয়ে এলো আমার। আর কিছু বলতে পারলাম না, শোনার অবস্থাতেও রইলাম না। আয়েশকে একের পর এক কল করে যাচ্ছে রুদ্র। সবেমাত্র ওটি থেকে বের হলো সে। ছেলেটাকে আজকাল পাওয়া যায় না। অপারেশন থিয়েটারে ড্রেস পরে এখনো চুইংগাম চিবিয়ে যাচ্ছে আর আয়েশকে অনবরত কল করে যাচ্ছে। টিভি আর নিউজ পেপারে এসব নিউজ দেখে সে নিজেও শকড। এক পর্যায়ে বিরক্ত হয়ে ফোনটা পকেটে রেখে দিল রুদ্র। ছেলেটা কখন কি করছে কিছুই বোঝা যাচ্ছে না। উফ। শিয়ার কণ্ঠে ঘাড় ঘুরিয়ে তাকায় রুদ্র। শিয়াও উপস্থিত ছিল অপারেশন থিয়েটারে। তার পরনেও হালকা আকাশি রঙের ড্রেস, যেটা ডক্টররা অপারেশন করতে পরিধান করে থাকে। মাথাটা কভার দিয়ে ঢাকা। রুদ্র দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, শিয়া হেঁটে এসে রুদ্রের সামনাসামনি দাঁড়ায়। অবাক নয়নে রুদ্রকে পর্যবেক্ষণ করে। শিয়ার এমন চাহনি দেখে অপ্রস্তুত হয়ে পড়ে। অন্যদিকে তাকিয়ে বলে, এভাবে কি দেখছো? তোমাকে। আমি তো আর টেরা নয় যে তাকিয়ে আছি মনে হবে একদিকে, কিন্তু আসলে অন্যদিকে তাকিয়ে আছি। তোমার দিকেই তাকিয়ে আছি। জাস্ট ভাবছি কোন ধাতু দিয়ে তৈরি তুমি, কি দিয়ে তৈরি তুমি। আনিশার জন্য আমি তোমার চোখে প্রথম সেই অনুভূতি দেখেছি যেটা আমি আমার জন্য দেখতে চেয়েছি। এই অনুভূতি পৃথিবীর সব থেকে দামি। যার প্রতি তোমার এত সুন্দর অনুভূতি হলো, তাকে তুমি পাওয়ার চেষ্টা না করে তার স্বামী মানে তোমার বেস্ট ফ্রেন্ডের খোঁজ না পেয়ে অস্থির হয়ে যাচ্ছ। রুদ্র খানিকটা বিব্রত বোধ করে শিয়ার কথায়। সে নিজের অনুভূতি কখনো প্রকাশ করতে চায় না। এসব কথা বলতে তার একদমই ভালো লাগে না। তবুও সে বলে, প্রথম কথা তো এই যে আনিশা বিবাহিত, তাও আমার বেস্ট ফ্রেন্ডের স্ত্রী সে। আমার মস্তিষ্ক এখনো এতটাও শূন্য হয়নি যে আমি একটা মেয়েকে পাওয়ার জন্য পাগলামি করব। শূন্য বললে ভুল, এটাকে হয়তো ভালোবাসার ধরন বলে। জানো তো, এক একজন এক একভাবে ভালোবাসে। সকলের ভালোবাসার ধরন আলাদা। যেমন আয়েশের কথাই বলি, ওর থেকে যদি আনিশাকে ছিনিয়ে নেওয়া হয় তাহলে ও কি করবে জানো? শেষ পর্যন্ত চেষ্টা করবে ওকে ফিরিয়ে এনে নিজের কাছে বন্দি করার। যদি সেই পথও বন্ধ হয়ে যায় তাহলে ও সামনের মানুষটাকে খুন করতেও দ্বিধাবোধ করবে না। ইভেন আনিশাকে খুন করতেও ও ভাববে না। ওর মস্তিষ্ক সব সময় একটাই কথা বোঝে, সেটা হচ্ছে ও যা ভালোবাসে বা পছন্দ করে সেটা ওরই হতে হবে, অন্য কারো হলে চলবে না। তাতে ও সব ধ্বংস করতেও দুইবার ভাববে না। কিন্তু আমি আবার সেসব পছন্দ করব না। আমি মনে করি যেটা আমার জন্য নয় সেটা আমার কাছে কখনোই থাকবে না। হয় ফসকে যাবে, নয়তো পালিয়ে যাবে, নয়তো বা শেষ হয়ে যাবে। কিন্তু আয়াস ছোট থেকে যা দেখেছে তাতেও ভাগ্যের খেলা মানতে চায় না। আমি আনিশাকে চাই না, ওকে আয়াসের বড্ড ভালো মানায়। যখন ও আয়েশের সঙ্গে থাকে তখন ওর চোখে মুখে অন্যরকম উজ্জ্বলতা বিরাজ করে, তার মুখে অন্যরকম তৃপ্তি থাকে। তাহলে কেনই বা আমি জোর করব? এসব নিয়ে আমাকে আর কোনোদিন প্রশ্ন করবে না, প্লিজ, আই রিকোয়েস্ট ইউ। বলেই ফোনটা বের করে রুদ্র। গটগট করে সেখান থেকে চলে যায়। শিয়া তার যাওয়ার পানে তাকিয়ে থেকে বিড়বিড়িয়ে বলে, তুমি সবাইকে বোঝো রুদ্র, অথচ আমাকে বুঝলে না। অন্ধকার রুম। টিমটিমে আলোতে বোঝা যাচ্ছে একটা ব্যক্তি ঝিমাচ্ছে। হাতে পায়ে দড়ি বাঁধা, কপাল বেয়ে রক্ত শুকিয়ে গেছে। আচমকা তার মুখে কেউ অনেকগুলো পানি ছিটিয়ে দেওয়ায় হকচকিয়ে ওঠে সে। বড় নিঃশ্বাস নিতে নিতে সামনে তাকায়। সামনের সবটা অস্পষ্ট, তবুও নীলাদ্র তাকানোর চেষ্টা করছে। সে বুঝতে পারছে একটা লোক তার সামনে বসে আছে। অনেক ঘুমিয়েছিস, চল এখন ওঠ। কে তুই? আরে কান্নার বাচ্চা, আমাকে কি করে তাড়াতাড়ি ভুলতে পারিস? হ্যাঁ, ভুলে গেলি? সেই রাত ছিল, সেদিন তুই আমার জায়গায় ছিলি আর আমি তোর জায়গায়। আমি বাধা ছিলাম, তুই আমাকে হুমকি দিয়ে যাচ্ছিলি, মনে নেই? রাগে হিস হিসিয়ে বলে আয়াস। চোখ বড় করে তাকানোর চেষ্টা করতেই সামনে আয়াসের চোখ মুখ স্পষ্ট হয়ে ফুটে ওঠে নীলাদ্রের সামনে। সঙ্গে সঙ্গে সে রেগে মেগে বলে ওঠে, এই, আমায় ধরে বেঁধেছিস কেন? আমায় ছাড়। আগের বার তোর মায়ের কথায় তোকে ভালোভাবে মারতে পারিনি রে, আজকে তোকে মেরেই ফেলবো। কথাটুকু শেষ হতে না হতেই নীলাদ্রের গলা চেপে ধরে আয়াস। চেয়েও নিজের রাগ কন্ট্রোল করতে পারছে না সে। হয়ে উঠছে বেসামাল। রাগ তার মস্তিষ্ক বিকৃত করে দিচ্ছে। আমার মা একজনই, শুধু একজনই। ওই মহিলাকে আমার মা বলবি না, মেরে ফেলবো তোকে সব ভালো মানুষই ছেড়ে। ওই মহিলাকে কেউ আমার মা বলে রাগ হয়, বলবি না ওকে আমার মা। নীলাদ্র পারছে না ছটফট করতে বা দাপাদাপি করতে। তার হাত পা বাঁধা,
গলাকাটা মুরগির মতো করে যাচ্ছে সে। আয়েশের কোনো হেলদোল নেই, যত পারছে আরো শক্ত করে চেপে ধরছে নীলাদ্রের গলা। ঠিক সেই সময় কোনো স্নিগ্ধমাখা আওয়াজ বলে দিল, আপনি একদম রাগ সামলাতে পারেন না আয়াস। আমি বলেছিলাম এমন কিছু করবেন না। ওর আর আপনার মধ্যে পার্থক্য কি রইল? সেকেন্ডেই নীলাদ্রের গলা থেকে সরে গেল আয়েশের হাত। আশেপাশে তাকালো, কোথায় সেই স্নিগ্ধতায় ভরা কণ্ঠটির মালিক? কোথায় সে? নেই তো। তাহলে? আয়েশ হাঁপ চাইল। হয়তো সে ভুল শুনেছে, কিন্তু হয়তো আনিশা থাকলে এই কথাই বলতো। নীলাদ্রকে কাঁচতে দেখে ধ্যান ভাঙে আয়েশের। রাগে কটমট করে তাকাতেই কিছু একটা ভেবে শান্ত হয়ে যায়। মুচকি হেসে নীলাদ্রের চেয়ারের দুটো হ্যান্ডেল ধরে বলে, আচ্ছা, এখন যদি আমি তোকে একটা ধারালো ছুরি দিয়ে আঘাত করি তাহলে তোর কেমন লাগবে? নীলাদ্র কাঁদছে, তার জান চাই চাই অবস্থা। সে এখান থেকে পালাতে পারলে বাঁচে। আয়েশের নামে তার সমস্ত হুমকি ফিকে পড়ে গেছে, সব তো ধরা পড়ে গেছে। সে খুব ভালো মতো বুঝে যায় যে আয়েশের সামনে থাকলে তার প্রাণ একদিন ঠিক কেড়ে নিয়েই ছাড়বে আয়াস। তাই সে মিনতি করে বলে, আমায় ছেড়ে দে, আমি পুলিশের কাছে নিজেকে ধরা দিব। আমি মাপ চেয়ে নিব আনিশার কাছ থেকে, তাও আমায় ছেড়ে দে, আমি মারিস না, আমি মরতে চাই না। তোকে আমি ছেড়ে দেবো? আয়েশ ফট করে বলতেই আশার আলো দেখতে পায় নীলাদ্র। চোখ জলজল করে ওঠে, অস্ফুট স্বরে বলে, সত্যি? অফকোর্স, আমি যেই কথা একবার মুখ থেকে বের করি সেটাই করি। একটু পর তোর বাঁধন খুলে দেওয়া হবে, তুই চলে যাস। এগিয়ে আছিস? আমি চলে যাওয়ার পর বাঁধনটা খুলে দিস। বলে কোনো রকম কথা না শুনে উঠে আসে আয়াস। এটা একটা পুরনো গোডাউন, বেশি না 2 থেকে 3টে ঘর আছে, ইয়া বড় বড় জিনিসপত্র রাখার জন্য। মজার ব্যাপার হলো এই গোডাউনটা সাহাদ রাইহানেরই ছিল। পাশের বড় ঘরটার দরজা খুলতেই একেবারে নিষ্প্রাণ হয়ে যাওয়া একটা মহিলার চেহারা দেখতে পায় সে। মনে আসে তার বড্ড আনন্দ। কষ্ট দেওয়া তো খুব সহজ কাজ, কিন্তু কষ্ট ভোগ করা কি সহজ? সেটাই মালিহা রাইহানকে বোঝাচ্ছে আয়াস। নির্জীব শরীরে বাঁধা আছেন মিসেস মালিহা, কথা বলার শক্তিও পাচ্ছেন না। ওনাকে এখানে আনার পর থেকে একটা ফোঁটাও পানি দেওয়া হয়নি। আয়াসের দরজা খোলার শব্দ শুনে পিটপিট করে কোনোভাবে চোখ খুলে তাকান মিসেস মালিহা। প্রথম প্রথম হুমকি ধুমকি আর থ্রেট দিলেও পানি না পাওয়াতে একেবারে নির্জীব হয়ে পড়েছেন। সো ভালো আছেন মিসেস সাহাদ রাইহান? কেমন ফিল করছেন? ভালো তো না? মিসেস মালিহা কোনো মতে মাথা তুলে তাকাতেই আকুতির সঙ্গে বলে, বাবা পানি, দয়া করে পানি দাও আমায়, আমাকে পানি দাও। এতটুকু দয়া তো করতেই পারো। শত্রু পানি চাইলেও তো তাকে ফেরাতে নেই। পানি চাইলেই পাবেন, তবে তার আগে আপনাকে আমার কথা মানতে হবে। আমার মায়ের সঙ্গে যে সত্যি ঘটনা ঘটেছিল সেটা আপনাকে বলতে হবে, নয়তো এই এলিগেশন তো আপনার উপর আনতে পারবো না, তাই না? আমার খুনের অভিযোগ দায়ের করতে চাই আমি। অনেক বছর আগের কেস, যুক্তিযুক্ত প্রমাণ না পেলে কেসটা রিওপেন হবে না। ব্যাস, আপনাকে সেদিনের কথা বলতে হবে। আর আপনি পানি কেন, এই বাঁধন থেকেও মুক্তি পেয়ে যাবেন। তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে মিসেস মালিহাকে এক নাগারে কথাগুলো বলে থামলো আয়াস। মিসেস মালিহা যেন তবুও দমলেন না। সেদিন কাজল ভুলবশত রান্নাঘরে এসেছিল, ও তো চোখে দেখতে পেত না, অসাবধানতায় আগুন লেগে যায়, এতটুকুই তো। আমি তো ওর দিকে এগোতে পারিনি এই ভেবে, কারণ আমার নিজেরও প্রাণ সংশয়ের ভয় আছে। আচমকা আয়াস জোরে হেসে ওঠে, তারপরে নিস্তব্ধ হয়ে যায়। কাঠের টেবিলে হাত দিয়ে জোরে আঘাত করে বলে, প্রশ্নটা সেখানেই। মা অন্ধ হওয়ার কারণে মাকে রান্নাঘর অব্দি যেতেই দেওয়া হতো না, অথচ সেদিন গেলেন এবং আগুনও লেগে গেল। আমি স্কুল থেকে ফিরলাম, ততক্ষণে মায়ের চিৎকার পেয়ে ছুটে একবারে রান্নাঘরে কাঁধে ব্যাগ নিয়েই যায় একদম। আর দাও দাও করে আগুন জ্বলছিল সেখানে। আপনি জাস্ট 1 গ্লাস আর 2 গ্লাস পানি ছিটিয়ে মিছে মিছে চিৎকার করে হেল্প হেল্প করছিলেন। তখন বুঝিনি ঠিকই, আজ তো বুঝি। আপনি সত্যিটা স্বীকার করবেন নাকি এখানে পানির অভাবে মারা যাবেন? মিসেস মালিনা চুপ করে থাকলাম। হয়তো মনে মনে এটাই ভাবছেন, সব তো শেষই হয়ে গেছে চারি চুরি, এখন এতটুকু লুকিয়ে কি লাভ? প্রাণ তো বাঁচাতেই হবে। আয়েশ সোনার নিরাপত্তা দেখে পেছন ফিরে বাইরে যেতে নিতেই মিসেস মালিহা ডেকে ওঠেন, ওটা আমারই কাজ ছিল, আমি ওই আগুনটা লাগাই। সেদিন আমি সব ঠিক করেই বাড়ি এসেছিলাম, সাহায্য ছিল না, আর সার্ভারদের কয়েকদিনের ছুটি দেওয়া হয়েছিল, কারণ বাড়িতে আমাদের সম্পর্ক নিয়ে অনেক ঝামেলা চলছিল। তাই কাজল চায়নি এইসব বিষয় বাইরের কেউ জানুক। সেই সময় আমি উপস্থিত হয়েছিলাম ওই বাড়িতে। কাজল আমার উপর রেগেছিল, অনেক উল্টোপাল্টা কথা বলেছে, কারণ তার কয়েকদিন আগেই সে যে
আমার আর শাহাদের সম্পর্কের কথা জেনে গিয়েছিল সে। আমি ওর রাগ ভাঙাই আর বলি ওর জন্য ওর ফেভারিট বিরিয়ানি বানাতে যাচ্ছি। রান্নাঘরে আসি আর কৌশলে হাত পড়ে যাওয়ার নাটক করে চিৎকার দিই। কাজল অনেক নরম মনের মেয়ে ছিল, তাই এইসবের পরেও ও আমায় দেখতে আসে। সেই সুযোগে আমি ওর শাড়ির আঁচল চুলোর উপর রেখে দেই। ও বুঝতেও পারে না, ও তো দেখতেই পেত না। যখন বুঝতে পারলো তখন অনেক দেরি হয়ে যায়, আরও পুড়তে থাকে। আর কিছু বলার সুযোগ পায় না মিসেস মালিহা। আয়েশ পা দিয়ে টেবিলটা লাথি মেরে ওনার দিকে তাকায়। ভয়ে কাচুমাচু হয়ে যায় মিসেস মালিহা। কতগুলো বছর পর অস্ত্রসিক্ত হয়ে আসে আয়েশের দুটো নয়ন। আবারও যেন মনে হচ্ছে তার মা চোখের সামনে পুড়ে যাচ্ছে আর আর্তনাদ করছে। সে চিৎকার করে বলে, এতটা যন্ত্রণা না দিলেও পারতেন। যদি সাহাদ রায়হানকে এতটাই চাইতেন তো বলে দিতেন, মা ছেড়ে দিতে হয়তো ওনাকে। মারার কি দরকার ছিল? তাই এত নিষ্ঠুরভাবে আমি মাতৃহারা করে দিয়ে কি সুখটা পেলেন? ইচ্ছে তো করছে এইভাবেই পুড়িয়ে দিই যেভাবে আপনি আপনার মাকে পুড়িয়েছিলেন। কিন্তু আপনার মতো জানোয়ার আমি তো নই। একটু পর আপনার জন্য পানি আসবে, খেয়ে এখান থেকে বেরিয়ে যাবেন। আর এক মুহূর্ত আয়াস সেখানে দাঁড়ায় না। যদি দাঁড়াতো তাহলে হয়তো ওর হাতে মিসেস মালিনা খুন হয়েই যেত। বাইরে এসে আয়েশ বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো স্তব্ধ হয়ে। দেওয়ালের গা ঘেঁষে বসে পড়ল সে। হাঁটুতে দুটো হাত রাখলো। কান্না আজ নিবারণ হচ্ছে না ওর দ্বারা। সে কাঁদতে চায় না। দাঁতে দাঁত চেপে সে চাপা আর্তনাদ করে বলে উঠল, আমি ছেলে হিসেবে ব্যর্থ মা, আমি বাঁচাতে পারলাম না। আমি ছেড়ে চলে গেলে, যদি থাকতে, কেউ কেউ চলে গেলে ফিরে আসে না, তাই না? যদি ফিরে পেতাম তাহলে তোমায় আর নিশা পাখি কাঁকড়ে ধরে বাঁচতাম। যদি ফিরে পেতাম। বেশ কিছুক্ষণ সময় নিয়ে উঠে দাঁড়ায় আয়াস। নিজেকে পুনরায় শক্ত করে নেয় সে। ফোনটা বের করে কারোর সঙ্গে কথা বলে নেয়। ফোনটা কেটে দিয়ে সে বলে, এখান থেকে ছাড়া পাচ্ছে ভেবে হয়তো পালিয়ে যাওয়া আর কত প্ল্যানিং করছে তারা, কিন্তু এই জায়গাটা যে কোথায় সেটা কি আদেও জানে? ঘুমের মধ্যে কারো উষ্ণ ছোঁয়া পেয়ে নড়ে চড়ে উঠলাম আমি। ঘুম হালকা হয়ে এলো আমার। হাতাতে থাকলাম উষ্ণ ছোঁয়া দেওয়া সেই ব্যক্তিটিকে। হাতের নাগালে এলো খোঁচা খোঁচা দাড়ির ছোঁয়া। কেঁপে উঠে চোখ মেললাম আমি। ঘুম ঘুম চোখে তাকাতেই বুঝলাম আয়াস নামক ব্যক্তিটি আমার উপর উবু হয়ে রয়েছেন। সন্ধ্যার পর থেকে চিন্তা মাথায় না নিতে পেরে শুয়ে পড়েছিলাম আমি। এদিক ওদিক করতে করতে গভীর ঘুমে তলিয়ে যাই আমি। এখন কয়টা বাজে? নিশ্চয়ই খুব রাত হয়েছে। মনে তো হচ্ছে আমি অনেকক্ষণ ঘুমিয়েছি। ঘড়ির দিকে দৃষ্টি যেতেই বড় ঘড়ি জানান দিল ঘড়ির কাঁটা প্রায় 12 ছুঁই ছুঁই। আয়েশের দিকে তাকিয়ে মুখ ফুলিয়ে বললাম, এত রাতে আপনি ফিরেছেন? আপনার গায়ে এখনো বাইরের জামা কাপড়? আয়েশ আমার গালে ঠোঁট ছুঁয়ে বললেন, এবার ফিরছি, আজ যাচ্ছি না কিন্তু। এবার ওনার দিকে ভালো করে তাকালাম। কেমন জানি মুষড়ে পড়েছেন মনে হচ্ছে। লাল চোখ জোড়াতে স্পষ্ট কিছু কষ্ট। ফোলা চোখ দুটো বলে দিচ্ছেন উনি কেঁদেছেন। ধরপড়িয়ে উঠে বসলাম আমি। আপনি কেঁদেছেন? সকাল সকাল হসপিটালে নিজের কেবিনে বসে বসে ফাইল ঘাটাঘাটি করে ফাইলের মধ্যেই মগ্ন হয়েছিল রুদ্র। ফাইল দেখা শেষ করে সে সব ফাইল এক সাইড করে রেখে দিয়ে চশমা খুলে চেয়ারে ভালো করে ঠেস দিয়ে বসে চোখ বুজে বিড়বিড়িয়ে বলল, এখন আবার রাউন্ডে যেতে হবে, তারপর আবার সার্জারি করতে ওটিতে ঢুকতে হবে। উফ, আজকে এত কাজ। দেরি না করে দাঁড়িয়ে পড়ে সে। চশমাটা আবার চোখে দিয়ে নেয়। লটকে থাকা সাদা অ্যাপ্রনটা নিজের গায়ে জড়াতে জড়াতে তার মস্তিষ্ক হঠাৎ জানান দেয়, আজকে তো আনিশার জন্মদিন। সে দুরন্ত কণ্ঠে বলে ওঠে, ওহ নো, আজকে তো আনিশার জন্মদিন। কালকে তো আয়াস বলেছিল একবার তো উইশ করা যেতেই পারে, নয়তো মনে শান্তি পাবো না। যেই ভাবা সেই কাজ। রুদ্র টেবিল থেকে ফোনটা নিতে যাবে তখনই দরজা খোলার আওয়াজে পেছন ঘুরে তাকায় সে। শিয়া দ্রুত গতিতে দরজা আটকে দিয়ে ঝড়ের বেগে এসে রুদ্রের সামনে দাঁড়ায় আর বড় বড় শ্বাস ফেলতে থাকে। তা দেখে রুদ্র হালকা ভ্রু কুঁচকে বলে, আর ইউ ওকে সিয়া? টেন্স দেখাচ্ছে তোমায়। আই অ্যাম নট ওকে রুদ্র, আমার দম বন্ধ লাগছে। রুদ্র শিয়ার কাছে আসে, ওকে ভালোভাবে পর্যবেক্ষণ করে বলে, এনি প্রবলেম? বললাম তো আমার দম বন্ধ লাগছে, আমি মারা যাব। তুমি প্লিজ হসপিটালের বিল্ডিংয়ের ছাদে যাবে আমার সাথে। রুদ্র চাইলেও শিয়ার কথা ফেলতে পারে না। শিয়াকে বেশ চিন্তিত দেখাচ্ছে। সে সম্মতি জানিয়ে বলে, ওকে, লেটস গো।
ছাদের এক প্রান্তে রেলিং ধরে দাঁড়িয়ে আছে রুদ্র। বেশ কিছুক্ষণ নীরব থেকে শান্ত হয়ে নিল শিয়া। রুদ্রের দিকে তাকাতেই রুদ্র প্রশ্ন করল, কি হয়েছে তোমার? শিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলে অসহায় চাহনি নিয়ে বলল, রুদ্র থমকে তাকালো শিয়ার দিকে। স্থির হয়ে বেশ কিছুক্ষণ থাকলো সে। শিয়ার চোখের কোণে পানি চিকচিক করছে। রুদ্র জানে এটা কিসের অশ্রু, তবুও রুদ্র এই অনুভূতির দাম দিতে প্রস্তুত নয়। কি করে প্রস্তুত হবে সে? এই অনুভূতির দাম তো সে দিতে পারবে না। নড়ে চড়ে উঠে রুদ্র শিয়ার সামনে ফিরে রেলিংয়ে ভর দিয়ে দম ফেলে স্তম্ভিত হয়ে বলল,